ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। আসলে এর রহস্যটা আসলে কি, মানে কেন তিনি দেখা করতে চান না? এবং বৈঠক হবে। এবং এটাও শুনেছি যে বৈঠকটা ডক্টর ইউনূসই কামনা করেছেন, উনি চেয়েছেন একটা বৈঠক হোক। এর পাশাপাশি আমরা বিভিন্ন বিদেশি পত্রিকা গার্ডিয়ানে দেখলাম যে টিউলিপ যিনি আছেন ওখানকার ডক্টর ইউনূস লন্ডন সফরে গিয়েছেন। লন্ডন সফর যতটা না খুশির ছিল, এখন এই সফরটাকে ব্যর্থ হয়েছে বলে অনেকে প্রচারিত করার চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইংল্যান্ডের যে রাজা তার সাথে বৈঠক করার কথা ছিল, কিন্তু তাই সেই বৈঠকটা হচ্ছে না। এই কারণে অনেকে মনে করতেছে লন্ডন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন থেকে অপমানিত হয়ে হয়তো বা ফিরতেছেন, অর্থাৎ ব্যর্থতার একটা সফর, এটা তারা তুলে ধরার চেষ্টা করতেছে। বিদেশক এই বিষয় নিয়ে কয়েকজন আলোচনা করেছেন। তাদের আলোচনা শুনে বোঝার চেষ্টা করবো যে আসলে কি ডক্টর ইউনূসের এই লন্ডন সফরটা ব্যর্থ হয়েছে, অর্থাৎ অসম্মানজনক হয়েছে, এরপর বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম দর্শক, যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন, এবং আজকে আমরা আলোচনা করব যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। আসলে এর রহস্যটা আসলে কি, মানে কেন তিনি দেখা করতে চান না? এবং অনেকেই কিন্তু বলতেছেন যে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করতে চান না, এতে আওয়ামী লীগের এক প্রকার কূটনৈতিক বিজয় হয়েছে। তো এখানে বিভিন্ন সংবাদ মাধ্যম, আপনারা জানেন যে যুক্তরাজ্যের স্বনামধন্য সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস, এই ফিনান্সিয়াল টাইমসে প্রথম ছাপা হয়, তারপর অন্যান্যরা কপি করে। সেখানে লিখেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার, খেয়াল করবেন বিলিয়ন ডলার, উদ্ধার প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করতেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। অবশ্যই তিনি যাচ্ছেন রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, বাট তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কয়েক বিলিয়ন ডলার উদ্ধার উদ্ধার করার জন্য তিনি লন্ডনে আসছেন এবং অনেকের সঙ্গে মিটিং করতেছেন, সবার সমর্থন আদায় করতেছেন। এবং বাংলাদেশ থেকে একটা বিশাল পরিমাণ টাকা কিন্তু এই লন্ডন শহরে আসছে, বিশাল পরিমাণ, কয়েক বিলিয়ন ডলার। তো অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকালকে যুক্তরাজ্য ভিত্তিক যে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস, সেটাকে বলেছেন যে আওয়ামী লীগের আমলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। যে যুক্তরাজ্যের যেটা নৈতিকতা আছে না, যে হ্যাঁ আমার দেশে চুরি হওয়া অর্থ আসছে, তো ওই অর্থের একটা বড় অংশই কিন্তু যুক্তরাজ্যে আছে। আরে ওই ভূমিমন্ত্রী গতকালকে তার তার অর্থ সম্পদ সিজ করছে, 360টা বাড়ি আছে, 360 হাউস, এবং এটা করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। তো যুক্তরাজ্যের একটা ভালো ব্যাপার আছে, আবার যুক্তরাজ্যে আবার যে সংস্থাগুলো আছে এরা স্বাধীন, এরা কিন্তু সরকারের কথা শোনে না, এরা এদের স্বাধীনভাবে কাজ করে যায়, এটা একটা ভালো দিক। এটা এই জন্য জব্দ করেছে। আবার আপনারা জানেন যে সালমান এফ রহমানের ছেলে, তার ভাতিজা, তাদের বাড়ি জব্দ করেছে। এই তো এখন এই কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। ইউনূস বলেছেন যে আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, আমরা যে এই টাকা পাচারকৃত টাকা পুনরুদ্ধার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন, এতে আমার কোনো সন্দেহ নাই, কারণ এগুলি তো চুরির টাকা। তবে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেই। এই বিষয়ে তারা আর কোনো ফার্দার কোনো মন্তব্য করতে চান না, এখানেই ফুল স্টপ। দেখেন অবস্থা। এখন এই যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই এই অর্থ খুঁজে পেতে যুক্তরাজ্য সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট এরা সহায়তা দিচ্ছে উল্লেখ করে ইউনূস বলেন যে এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি এবং নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত, এবং আমরা অনেক চেষ্টা করব। তো এখন বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দল যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যে দুর্নীতি তদন্ত, এটা কিন্তু এই ক্ষমতাসীন লেবার পার্টির বিরুদ্ধে একটা প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে। আমরা যারা এই দেশে বহুদিন থাকি তারা জানি, আপনাদের খেয়াল আছে 2008 সালে যখন শেখ হাসিনা প্রথমবার ক্ষমতা এলো,
তখন এই যুক্তরাজ্যের লেবার পার্টি এবং আওয়ামী লীগ কি যে দরহমরম সম্পর্ক। সংসদের ভিতরে লেবার পার্টির এক এমপি দাঁড়িয়ে বলে ফেললেন যে আওয়ামী লীগ আমাদের সিস্টার পার্টি। তার মানে আওয়ামী লীগ এবং লেবার পার্টি তারা হচ্ছে দুই বোন, তিনি বলে ফেলেছেন। এবং টিউলিপ সিদ্দিক, দেখুন ভাই, টিউলিপ সিদ্দিক এমপি, সে এমপি হওয়ার আগে সে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, আওয়ামী লীগের মুখপাত্র ছিল, এসব তো ধ্রুব সত্য। এবং সে এমপি হওয়ার পরেও কিন্তু, এই এমপি হওয়ার সময় কিন্তু আওয়ামী লীগের লোকেরা তার জন্য অনেক পরিশ্রম করেছে এই দেশে। এবং একটা একটা ফ্ল্যাট ইংল্যান্ডে, এটার দাম প্রায় 10-12 কোটি টাকা। এটা একজন লোক টিউলিপকে গিফট করবে, যে লোকের সঙ্গে টিউলিপের কোনো ব্লাড কালেকশন নাই, সেই লোক আওয়ামী লীগের নেতা। এইভাবে একের পর এক একের পর এক। তো এগুলো তো প্রশ্নই আসে যে কেন কেন তাকে গিফট করবে, তাই না? অবশ্যই যেই লোক গিফট করেছে সেই লোক বাংলাদেশে এমন কোনো হেল্প পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে, এর জন্য টিউলিপকে এখানে গিফট করেছে। এটা তো নৈতিকতার ব্যাপার। এটা তো আমরা স্পষ্টই বুঝি যে যে টিউলিপ এখানে একটা মানে যে কোনো একটা ভাবে সে লাভবান হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ফৌজদারি আইন টিউলিপ সিদ্দিকীকে আইনের ফাঁদে আটকানোর মতো কোনো এভিডেন্স আমার মনে হয় বাংলাদেশ সরকারের কাছে নাই। আমরা বুঝি যে টিউলিপ সিদ্দিকী এখানে অনৈতিক সুবিধা নিয়েছেন, বাট এটাকে প্রমাণ করার জন্য ক্রিমিনাল ল অনুযায়ী যে তথ্য দরকার সেটা বাংলাদেশ সরকারের কাছে নাই। কারণ তা না হলে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরা বারবার চেষ্টা করেছেন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু বাংলাদেশের কেউ সাড়া দেননি। এটা তো আমাদের দেখতে হবে। এই তো বর্তমানে আপনার যুক্তরাজ্যের পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকী চলতি সপ্তাহে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, এবং তিনি বলেছেন যে সাক্ষাৎ করে ভুল বোঝাবুঝি দূর করতে চান। এখানে কথা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী যে চিঠি লিখেছেন ডক্টর ইউনূসকে, সেখানে তিনি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস বলেননি, সেখানে তিনি বলেছেন অধ্যাপক ইউনূস, শুধু অধ্যাপক ইউনূস, চিফ অ্যাডভাইজার বলেন নাই। এবং একটা পার্লামেন্টের একজন এমপি, সে কি আরেকটা দেশের প্রধানমন্ত্রীর সমতুল্য একজন লোককে দাওয়াত করতে পারে? পার্লামেন্টে পারে না তো। ব্রিটিশ পার্লামেন্টে যদি ডক্টর ইউনূসকে দাওয়াত করতে হয় তাহলে দাওয়াত করতে পারেন দুইজন লোক, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী আর একজন হচ্ছেন পার্লামেন্টের স্পিকার। তবে সাধারণত পার্লামেন্টের দাওয়াতগুলো পার্লামেন্টের স্পিকারই করে থাকে, প্রধানমন্ত্রী করে না, কারণ প্রধানমন্ত্রী কিন্তু ওই স্পিকারই হচ্ছে পার্লামেন্টের মেইন হর্তাকর্তা। এই তো যাই হোক, ডক্টর ইউনূস বলেছেন যে তিনি টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন না। মানে আমরা জানলাম যে প্রেস সেক্রেটারি বলেছেন শফিকুল আলম, যে তিনি বলেছেন যে এটা একটা আইনি বিষয়, আইনি প্রক্রিয়া, এতে আমাদের ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কোনো বিষয় না। এটা ঠিক আছে। এই তো এখানে ফিনান্সিয়াল টাইমসের কভারেজ থেকে যে মেইন প্রতিবেদন, সেখানে মূল কথাটি হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হননি, এবং রাজি না হওয়ার পিছনে তো অনেক কারণ আছে। এখানে দেখুন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ওনাকে কিন্তু আমি কখনোই পছন্দ করতাম না, আমি ওনাকে ভোটও দেই নাই, কারণ উনি আগে থেকেই সব কিছুতে ব্যর্থ। একসময় প্রসিকিউটর ছিল, সব জায়গায় উনি ব্যর্থ। এবং উনি এত জনপ্রিয়তা পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কি কারণে? কারণ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে ওই কনজারভেটিভ পার্টির ইসরায়েলের প্রতি সমর্থন ছিল, এই কারণে পাবলিক ওনাকে ভোট দিয়েছে। কিন্তু ওনার মতো মানে এই ধরনের দুর্বল প্রধানমন্ত্রী আমি এর আগে কখনো দেখি নাই, এবং বর্তমানে ওনার জনপ্রিয়তা একদম নিম্ন পর্যায়ে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সে তার প্রধানমন্ত্রী 5 বছরই সে আর পারবে না। এখন এই টিউলিপ সিদ্দিকী এই কিয়ার স্টারমারের এত ঘনিষ্ঠ যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যখন তদন্ত চলতেছে যে আসলে সে দুর্নীতি করছে কিনা, এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন ভাব যে মানে তার নিজের কলিজা ফেটে যাচ্ছে। আরে ভাই, একজন আপনার দলের একজন এমপির বিরুদ্ধে যদি তদন্ত হয়, প্রমাণিত হলে শাস্তি হবে, না হলে নাই। কিন্তু এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এত মায়া, মানে কি বলবো, শেখ হাসিনা যখন শেখ হাসিনা তো বারে দেশে আসতো, তখন এই কিয়ার স্টারমার ছিল বিরোধী দলীয় নেতা। শেখ হাসিনা যতবারই আসছে এই কিয়ার স্টারমারের সঙ্গে বিনা নোটিশে ততবারই বৈঠক করেছে। এবং এই কিয়ার স্টারমারকে কেউ একজন বুঝিয়েছে যে আপনি যদি এই মানে পাচার করা টাকা উদ্ধারে সহায়তা করেন, তাহলে বাঙালিরা আপনাকে ভোট দিবে না, কারণ বাঙালিরা বেশিরভাগই আওয়ামী লীগ। দেখুন, একটা কথা বলি,
সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে যে টাকা জমা হয় এগুলো সব বিভিন্ন দেশের দুর্নীতির মাধ্যমে আদায় করা টাকা, তাই না? এটা কি সুইজারল্যান্ড জানে না? জানে তো। যাই নাও, কিন্তু তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি যুক্তরাজ্যে যদি বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার আসে, তাহলে লাভবান হয় কে? যুক্তরাজ্যই হয়। এখন এই যে এই তদন্তগুলা, এই সব তদন্ত মদন্ত করে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ বাংলাদেশ থেকে এত 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 বিলিয়ন ডলার আসছে, তাহলে এই টাকাটা বাংলাদেশকে ফেরত দিতে হবে। ক্ষতি হবে কার? যুক্তরাজ্যের। এজন্য বলি ভাই, মানে পাচার করা টাকা উদ্ধার হয়তো সহজ না। আমাদের ইউরোপ আমেরিকার দেশগুলো অনেক কথা বলে, কিন্তু যখন নিজেদের ঘাড়ে আসে তখন ঠিকই চুপচাপ থাকে, কিছু বলে না, এবং অনেক গোপন গোপন চুক্তিও হয় বিভিন্ন দেশের সঙ্গে। ওই যে কর্নেল গাদ্দাফির সঙ্গে এক চুক্তি হয়েছিল যে বিনা পয়সায় তেল দিবে, চুক্তি বাতিল করার পরে গাদ্দাফি একদম ফিনিশ। এরকম তো হয়। এখন এখন এই আপনারা জানেন যে টিউলিপের ঘনিষ্ঠ কিছু আওয়ামী লীগ নেতা কিভাবে এই লেবার পার্টির নির্বাচনে প্রচার করেছেন, অর্থ যোগান দিচ্ছেন, এবং এই কিয়ার স্ট্রোমারও তখন এই আলোচনায় আসেন। এখন ফিনান্সিয়াল টাইমস তথ্য মতে টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানা এই লন্ডনে অবস্থানকালীন যে প্রপার্টিতে থাকতেন গ্রেশাম গার্ডেন্সে, তার মূল্য হচ্ছে 1.2 মিলিয়ন পাউন্ড। 1 মিলিয়ন পাউন্ডে 162 টাকা। সেটি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দ করেছে। এই প্রপার্টির মালিকানা ছিল সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের নামে, এবং ডক্টর ইনু যুক্তরাজ্যে গিয়ে বলেছেন যে বাংলাদেশের মানুষের থেকে পাচার হওয়া টাকা ফেরত দেওয়া যুক্তরাজ্যের নৈতিক এবং আইনগত দায়িত্ব। তার মতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ সমস্ত বিশ্ব জুড়ে 234 বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা যা রিজার্ভ আছে তার 10 গুণ, এবং এর মাধ্যমে 58টা পদ্মা সেতু নির্মাণ করা যেত, যেই পরিমাণ টাকা এই হাসিনা সরকার পাচার করেছে। তো অন্যদিকে আপনারা জানেন যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 11 মিলিয়ন পাউন্ডের একটি প্রপার্টি, শুধু একটা প্রপার্টির দাম 11 মিলিয়ন পাউন্ড, যেটা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দ করেছে। আমরা গতকালকে আল জাজিরায় দেখলাম যে যেই জাবেদ শিশু কুমিরে চামড়া দিয়ে বানানো জুতা পরিধান করে, একটা জুতার দাম 10 লক্ষ টাকা। তো ডক্টর ইউনূসের কথা স্পষ্ট। ডক্টর ইউনূস বলেছেন যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাংলাদেশের জনগণের টাকা ফেরত আনা যায়। তাই আমি বলি যে আমরা সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করা উচিত। তবে দর্শক, প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ হয়তোবা টিউলিপ সিদ্দিকী, আমি শিওর না, তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্রমারকে ভুল বুঝিয়েছে যে আপনি কোনোভাবেই যদি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে আপনি বিব্রতকর অবস্থায় পড়বেন, তিনি পাচার করা টাকা ফেরত চেয়ে আপনাকে বিব্রতকর অবস্থানে ফেলবেন, এবং এই যেই সব লোকজন এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে এনেছে তারা সবাই কিন্তু আপনার লেবার পার্টি করে, সুতরাং আপনি এটা করলে আপনি আপনার ভোট হারাবেন। তো এই সব বলে টোলে আমার মনে হয় আর কি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে, মানে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিরুৎসাহিত করা হয়েছে, এটা আমার মনে হয়। আর তা না হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, ঠিক আছে ব্যস্ত, বাট এত ব্যস্ত যে 15 মিনিট 20 মিনিট বৈশা কথা বলার সময় নাই, তাই না? তো এখন আপনারা জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দেখা করবেন না, ভালো কথা, দেখা করবেন না। আওয়ামী লীগরা খুব খুশি, আচ্ছা আচ্ছা দেখা করবে না, তাদের চেষ্টা সফল হয়েছে। কিন্তু প্রথমত যে এটা তো কোনো সরকারি সফর না, তাই না? এটা তিনি রাজার আমন্ত্রণে আসতেছেন। কিন্তু আমাদেরও কিন্তু ব্যর্থতা আছে। আমার মনে হয় যে আমাদের যে সরকারের, ইউনূস সরকারের যে সঙ্গে যারা কাজ করে, দেখুন একটা দেশের প্রধান যখন একটা দেশে আসে তখন কিন্তু বাংলাদেশ দূতাবাসের বিশাল ভূমিকা থাকে। লন্ডনে বাংলাদেশের হাইকমিশন কি সেই ভূমিকা রেখেছে? হাইকমিশনগুলিতে তো এখনো বেশিরভাগই স্বৈরাচারের দোসররা বসে আছে। এখনো আপনার তারিখ, সময়, স্থান, এজেন্ডা, কার কার সঙ্গে মিটিং করবে, কোথায় কোথায় মিটিং করবে, কখন মিটিং করবে, এগুলো কিন্তু দূতাবাস পুরো একটা লিস্ট তৈরি করে। তো বাংলাদেশের যে হাইকমিশন লন্ডনে, তারা কোনো চেষ্টাই করেনি এই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার জন্য। তারা মনে করেছে যে ডক্টর ইউনূস এত বড় ব্যক্তিত্ব, তিনি যেখানে যান সেখানেই বিনা অ্যাপয়েন্টমেন্টে যাতার সঙ্গে দেখা করতে পারেন, কাজেই তার মতো একজন ব্যক্তিত্ব লন্ডন যাওয়াই যথেষ্ট। যাওয়ার পরে আমরা সময় বের করে ফেলবো, কিন্তু এখন সময় বের করতে পারেন নাই। এই তো কিয়ার স্টারমার তিনি বর্তমানে
ইউকের সবচেয়ে সবচেয়ে মানে কম কম পছন্দের প্রধানমন্ত্রী, তাকে অনেকে পছন্দ করে না এবং তার পদত্যাগের জন্য কয়েকদিন আগে বিশাল বিক্ষোভ টিক্ষোভ হয়েছে আর কি। এই তো এখন আমার মনে হয় যে এই বাংলাদেশ হাইকমিশনের একটা শিডিউল, মানে এই শিডিউল তৈরিতে যে ব্যর্থতা, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। এবং স্যার কিয়ার স্ট্রমার দেখা না করলেও রাষ্ট্রপ্রধান কিং চার্লস দেখা করবেন। যদিও ব্রিটেনের রাজার তেমন একটা ক্ষমতা নাই, ব্রিটেনের রাজার ক্ষমতা অনেকটা অনেকটা আর কি এর মতো ওই যে আমাদের রাষ্ট্রপতির মতো আর কি, রাষ্ট্রপতির মতো। তবে আমি মনে করি যে আসলেই এই এই যে দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্রমার, এতে কিছু জিনিস স্পষ্ট। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, আওয়ামী লীগ তাকে ভুল বুঝিয়েছে এবং বাংলাদেশ সম্বন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্রমারের ধারণা অত্যন্ত নিম্নমানের। কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে একবার একটা 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 টক শোতে বলেছেন যে আমি ক্ষমতা এলেই সকল অবৈধ লোকদেরকে তার দেশে পাঠিয়ে দেব। তো যেমন ফর এক্সাম্পল আমি বাংলাদেশের কথা বলতে পারি, তিনি তখন বাংলাদেশের কথা বলেছেন। তখন অনেকেই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ ছাড়া কি আর কোন দেশের লোক এই দেশে ইলিগেল ভাবে আসে না, কিন্তু উনি ওই বাংলাদেশের কথাই বলেছেন। এখন এই উনার সঙ্গে টিউলিপ সিদ্দিকীর যে ঘনিষ্ঠতা, যেটা প্রধানমন্ত্রী এবং এমপি চাইতে একটু বেশি কিছু, এবং এখানে যে আওয়ামী লীগের লোকেরা তারা ব্যাপকভাবে টাকা পয়সা অর্থ লেবার পার্টির পিছনে ঢেলেছেন, যেটা আমরা বিভিন্ন রিপোর্টে পেয়েছি, তাকে ভুল বোঝানো হয়েছে যে আপনি যদি এই পাচার করা টাকা ফেরত নিতে ইউনুসকে সহযোগিতা করেন তাহলে দুইটা ক্ষতি হবে। একটা হচ্ছে যুক্তরাজ্য থেকে এই টাকা বাংলাদেশে চলে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ধরা পড়বে এই পাচার করায় তার সবটি কিন্তু আপনার লেবার পার্টি করে, সুতরাং আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। তো এইসব করে করে এই এগুলো এগুলো করেছে আর কি। তো এখন এই আমার আমার মনে হয় যে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। তবে আমি মনে করি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা মারাত্মক ভুল করলেন, কারণ কূটনীতিতে এই ধরনের আবেগের কোনো স্থান নেই। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস উভয় ওকে পছন্দ করেন, এটা বাস্তবতা। তারপরেও তারা বৃহত্তর দেশের স্বার্থে একসঙ্গে বসেছিলেন, তাই না? অথচ এখানে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্রমার তিনি কার কার কাছ থেকে কথা শুনে তিনি বসলেন না, এটা একটা মানে নিন্দনীয় ঘটনা হয়ে থাকবে আমাদের কাছে। এখন এই যুক্তরাজ্যে পাচারকৃত টাকা আসলে কি ফেরত আনা সম্ভব? দেখুন আমি আগেই বলেছি যে টাকা মানে পাচার হওয়া খুবই সহজ, কিন্তু ফেরত আনা অনেক কঠিন। এই হাসিনা সরকারের আমলে একটা বড় অংশই কিন্তু পাচার হয়েছে যুক্তরাজ্যে, সেই কারণে এটা আসলে মানে আনা খুব জরুরি। তবে পাচারকৃত টাকা ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই, কেননা এই টাকা পাচার হয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ হয়ে গিয়েছে, সেই বিনিয়োগের সঙ্গে আরো কিছু বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগের সঙ্গে আবার প্রচুর কোম্পানির যোগ সদস্য রয়েছে, সেই বিনিয়োগের সঙ্গে প্রচুর মানুষের চাকরি হয়েছে, সেই বিনিয়োগের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনীতি গ্রো করেছে। এই তো এখন এই প্রধান উপদেষ্টা ইউনুস তিনি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, তারপরে এবং ওই আমাদের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাজ্যের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই দুইটার সঙ্গে ঘনিষ্ঠভাবে দুইটা এক হয়ে কাজ করতেছে। এবং এবং এর উদ্যোগ তো আমাদের নিতে হবে, যে যত কষ্টই হোক না কেন নিতে হবে। এবং যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটা বড় জায়গা। তো এই কারণে মানে এই যুক্তরাজ্যের যেসব নিয়ম কানুন আছে ওইসব জায়গায় আসলে টাকা পাচার, টাকা ফেরত আনা অনেক কঠিন। এবং পাচারকৃত টাকা ফেরত আনতে যুক্তরাজ্যে কিন্তু বিভিন্ন কোম্পানিও আছে এবং বিভিন্ন সলিসিটরও আছে, এবং বাংলাদেশের উচিত এইসব কোম্পানির সঙ্গে কাজ করা, এইসব কোম্পানিকে নিয়োগ দেওয়া, এবং এতে আপনার আনা সহজ হবে। এবং এই যে টাকা পাচার হয়েছে এটা কিন্তু আদালতে প্রমাণ করতে হবে, এবং এটা করতে 5 থেকে 7 বছরও লেগে যেতে পারে বা এর চেয়ে কমও লাগতে পারে, কিন্তু আমাদের চাপ অব্যাহত রাখতে হবে। এখানে যে বিভিন্ন যে সংস্থাগুলো আছে এগুলোকে ইয়ে করতে হবে আর কি, এগুলোকে চাপ দিতে হবে যাতে যাতে ব্রিটিশ সরকারকে চাপ দিয়ে যাতে এই টাকাগুলো মানে ফেরত দেয়। এবং ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ যারা আছে তারা দুর্নীতি এবং চৌর্যবৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যে 400 মিলিয়ন পাউন্ড সম্পদে তথ্য প্রকাশিত হয়েছে, এবং এগুলো যদি ফেরত আনতে পারে তাহলে বাংলাদেশের
পরিস্থিতি আরো উন্নতি হবে এবং বাংলাদেশের অর্থনীতি আরো ভালো হবে। কিন্তু ওই যে ওই সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ থেমে নেই, আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ এই ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভে সকল শিষ্টাচার ভঙ্গ করেছে, সকল মানে যেসব ভাষা তারা ইউজ করেছে এগুলো অত্যন্ত অসম্মানজনক এবং নিন্দনীয়। এটা তো তারা করেছেই। তারা যে এই গণহত্যা চালিয়ে গিয়েছে তার নেত্রী, এটা নিয়ে তাদের মধ্যে কোনো আফসোস নাই, তারা মনে করে এটা ষড়যন্ত্র। তো এই হচ্ছে কি এদের অবস্থা। এখন তারা অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে তারা ম্যানেজ করতে সক্ষম হয়েছে যাতে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা না করেন, যেটা আমি মনে করি অবশ্যই অত্যন্ত একটা ভুল পদক্ষেপ। এবং এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পারেন কিনা আমি জানি না। তাকে বোঝানো হয়েছে যে এই পাচারকৃত টাকা যদি ফেরত চেষ্টা করা হয় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, কারণ যারা অনেক সমর্থক আছে যারা আবার ভোট দেয় লেবার পার্টিতে, এবং দ্বিতীয়ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনিত যে অভিযোগ, সেই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেই স্যার কিয়ার স্টারমার মনে করেন, এবং তিনি একাধিকবার বলেছেন যে সংবাদ মাধ্যমে যে আমি টিউলিপের পাশে আছি। তিনি বলতে পারতেন এইভাবে যে আচ্ছা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা ব্যবস্থা নিব, এটা তিনি না বলে তিনি বলছেন আমরা টিউলিপ সিদ্দিকের পাশে আছি। তো এই হচ্ছে কি অবস্থা। এখন দর্শক যেটা সত্য সেটা সত্য। আমি আপনারা জানেন যে সবসময় সত্য নিউজ করি। আমি আসলে ওই অনেক সত্য আছে যেগুলো আমার ভালো লাগে না, তাও আমি মন থেকে মেনে নিয়ে সত্য বলি। এটা আমার পেশা, সাংবাদিকতা আমার পেশা। আমি আর মানে এই তথ্য বিকৃতি করা আমার কোনো পেশা না। আমি যা সত্য তাই বলবো, সেটা আপনাদের ভালো না লাগলেও কিছু করার নেই, আমার ভালো লাগলেও কিছু করার নেই। কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, আমি যে দেশে থাকি সেই দেশের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, তিনি আমার জন্মভূমির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বৈঠক করলেন না, এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু যেটা সত্য সেটা আমাদের মেনে নিতেই হবে। যাই হোক, তবে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা যে যুক্তরাজ্যের যে বিভিন্ন এজেন্সিগুলো, অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি, তারপর ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এরা কিন্তু সরকারের কথা শোনে না। এরা স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনভাবে কাজ করে। এবং বাংলাদেশ সরকার যদি লোকজন নিয়োগ করে, বিভিন্ন কোম্পানি বা উকিল নিয়োগ করে এদেরকে চাপ দেওয়া অব্যাহত রাখবে। জনাব শরীফ, আপনি জানেন নিশ্চয়ই যে এটাই যখন আলোচনার বিষয়, ডক্টর ইউনূস ইংল্যান্ড গিয়েছেন, সেখানে ওনাকে নিয়ে নানা রকম কথাবার্তা, যাওয়ার সময়ও ওনার যারা লোক তারা জানিয়েছেন উনি এখানে যে কি করবেন, অনেক কিছু করবেন। আমরা জেনেছি রাজার সঙ্গে দেখা হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে, এবং তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠক হবে। এবং এটাও শুনেছি যে বৈঠকটা ডক্টর ইউনূসই কামনা করেছেন, উনি চেয়েছেন একটা বৈঠক হোক। এর পাশাপাশি আমরা বিভিন্ন বিদেশি পত্রিকায় গার্ডিয়ানে দেখলাম যে টিউলিপ যিনি আছেন ওখানকার আপনার কি বলে সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, তিনিও নাকি ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। সেই চিঠি ডক্টর ইউনূস পেয়েছেন কিনা বোঝা যায় না, কারণ ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি বলেছেন তারা সেই চিঠি পাননি। কিন্তু না পেলেও চিঠির বিষয়বস্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেই দেখাও হবে কিনা সেটা নিয়েও একটা আলোচনা হতে পারে। এই সামগ্রিক ভাবে উনি যখন যে পৌঁছলেন, আমরা আবার এটাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ওনার যাওয়ার পর নানা ধরনের আওয়ামী লীগের লোকজন খুবই ওখানে যারা আছেন, যেটা আমাদের পুরোনো একটা ট্র্যাডিশন, যে যারা ক্ষমতায় থাকেন তারা গেলে পর বিরোধীরা তাদেরকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করেন, আবার যারা বিরোধী থাকেন তাদেরকে ক্ষমতাসীনরা ব্যঙ্গ বিদ্রুপ করেন। তো এবার ডক্টর ইউনূস গিয়েছে, যতটুকু আমি দেখেছি যে বিরোধীরাই বেশি ছিল, ওনার পক্ষের লোক খুব একটা দেখা যায়নি। তো এই যে সামগ্রিক ব্যাপারটা, এই সব মিলিয়ে আপনার কি মূল্যায়ন ডক্টর ইউনূসের এই বিদেশ মানে ইংল্যান্ড গমন ব্যাপার নিয়ে, এই সফরটা নিয়ে আপনার মূল্যায়নটা কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9 মাস আগে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর, সরকারের দায়িত্ব গ্রহণ করার পর, এটা তার 11তম বিদেশ সফর। তিনি আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরের গত বছরের 24 সেপ্টেম্বর প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসাবে বিদেশ সফর শুরু করেন। গত 10টা সফরে যতটা আলোচনা হয়েছে, এবারের আলোচনাটা ডাইমেনশনটা ভিন্ন, তার ইম্প্যাক্টটা ভিন্ন, এবং এবারকার সফর নিয়ে আলোচনাটাও বেশ তুমুল আলোচনা হচ্ছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কাছে খুব পরিচিত একজন সজ্জন মানুষ, কিন্তু তিনি যে 11টা সফর করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশ তিনি সফর করছেন সেই দেশের সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ তিনি তো এখন শুধুমাত্র ব্যক্তি না, তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন। সুতরাং আমরা চাই আমাদের যিনি জাতির নেতৃত্ব দিচ্ছেন তাকে সেই দেশ একটা যথাযথ মর্যাদা প্রদান করুক। যেমন গতকালকে তিনি লন্ডনে পৌঁছানোর পর দেখা গেল যে সেখানে বাংলাদেশের প্রতিনিধি এবং তার সফর টিমের সদস্য যারা, তাদেরকে বলা হচ্ছে যে ব্রিটেনের রাজপরিবারের একজন প্রতিনিধি সেখানে ছিলেন, কিন্তু তিনি কে এই নামটি বা তার পজিশনটি বলা হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে তিনি যে যাচ্ছেন বিমানবন্দরে নামার পর আমরা দেখলাম তার প্রেস সেক্রেটারি তিনি পুরো অনুষ্ঠানটা বা তার বিমান থেকে নেমে এগিয়ে যাওয়াটা ভিডিও করছেন তার প্রেস সেক্রেটারি, এবং সেখানে অন্য কোনো মিডিয়াকে দেখা যাচ্ছে। আবার আপনি যেটি বলেছেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পলিটিক্সের যে বাদানুবাদ, আমাদের রাজনীতির যে কুৎসিত যতগুলো জায়গা আছে তার একটা হচ্ছে এই যে পাল্টাপাল্টি। তো এটা বিদেশেও তার একটা প্রতিফলন হয় আমাদের সরকার প্রধানরা যখন বিদেশ সফর করেন, এটা আমরা না চাইলেও হয়। গতকালকেও সেই ঘটনাটি ঘটেছে, সেখানে বিক্ষোভ হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই বিক্ষোভে ছিলেন। এর আগে আমাদের শেখ হাসিনা যখন বিদেশে গিয়েছেন বা তার আগে বেগম খালেদা জিয়া যখন গিয়েছেন, তখন যে বিক্ষোভগুলো হয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের মিডিয়া প্রচার করেছে, তাকে অভ্যর্থনার খবরটিও দিয়েছে, পাশাপাশি প্রতিবাদের খবরটাও দিয়েছে। কিন্তু গতকালকে ডক্টর ইউনূসের এই লন্ডন সফর নিয়ে যে প্রতিবাদটা হয়েছে, মিডিয়াগুলোর মেইন স্ট্রিমের মিডিয়া, সেখানে আপনি কোথাও এই প্রতিবাদের খবরটি পাবেন না। সম্ভবত তারা একটা ভয়ের জায়গা থেকে, ভীতির জায়গা থেকে এই অংশটুকু তারা তাদের পাঠকদের জন্য বা দর্শকের জন্য আনেন। প্রথম আলো যে রিপোর্টটা করেছে তার সাথে একটা ছোট্ট শব্দ যোগ করে দিয়েছে বেশ কৌশলে, এবং তার ভিতরে একটা ভীতি আছে, ভয় থেকে এটি করেছে, এটি বোঝা যায়। আমি ওই দিকটায় যাব না। আর আমরা যেটা মনে করি, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের আগে আমরা এই সফরকে নিয়ে যে ধরনের বক্তব্য এসেছিল, অনেকগুলো কারণে এই সফরটা আলোচনায় এসেছে। তার একটা কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিকের একটা চিঠি। প্রথম দিকে তথ্য উপদেশ প্রেস সেক্রেটারি তিনি এই চিঠিটি ব্যাপারে যে তথ্য দিয়েছেন, পরে তিনি জানিয়েছেন যে চিঠিটি আমরা পেয়েছি। তবে এখান থেকে সোশ্যাল মিডিয়া বা ডক্টর ইউনূসের উপরে প্রভাব যারা রাখেন, এমনকি জুলাই আন্দোলনের নেতারাও ডক্টর ইউনূস এই বৈঠকটি যাতে না করেন এই বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, অভিমতটা জানিয়েছে। সুতরাং এই অভিমতগুলো উপেক্ষা করে টিউলিপ সিদ্দিকীর সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনাটা আর নেই। যদিও টিউলিপ সিদ্দিকী চিঠির ভাষাটা যদি আপনি দেখেন, সেই ভাষাটাকে আমি কোথাও দেখি না যে তিনি এখানে আত্মসমর্পণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করতে চান, যেহেতু তার দেশে ডক্টর ইউনূস যাচ্ছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি লন্ডনের মানুষ, ওই দেশের নাগরিক, ওই দেশের রাজনীতিবিদ। সুতরাং বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে এই বিষয়ে তার অবস্থানটা তিনি বলতে চান। কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত শুনেছি যে সেই বৈঠকটা সম্ভবত হচ্ছে না, বা সরকার সেই সুযোগটা তাকে দিচ্ছে না। আর একটা জায়গা হচ্ছে যে গতকালকে সারাদিন তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন। আমি এই জায়গাটাতে একটু বলতে চাই যে যেটা হলো, যদি টিউলিপ সিদ্দিকের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটা না হয়, মানে সরকার আপনি বললেন যে সুযোগটা দিচ্ছে না, এই বৈঠকটা হলে কি সরকারের লস হতো?
সরকার লস হওয়ার কি আছে আমি তো বুঝতে পারলাম না। কারণ টিউলিপ সিদ্দিক একটা পয়েন্ট কিন্তু বলেছেন ওনার এই চিঠিতে, সেটা হলো যে দুদকের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোর ব্যাপারে তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুদক কোনো সাড়া দেয়নি। উনি আরেকটা কথা বলেছেন, সেই সাড়া না দিয়ে দুদক বরং বাংলাদেশের স্থানীয় কোনো একটা ঠিকানায় অথবা এদিক সেদিক সেই চিঠিগুলো তারা পাঠাচ্ছে, যার কোনোটাই তার কাছে পৌঁছাচ্ছে না। এবং এই যে কথাটা, এটা তো আমাদের সরকারের দুর্নীতি দমনের যে প্রক্রিয়া তার ব্যাপারে যে আন্তরিকতা, সেই ব্যাপারটাই কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দেয়। সেক্ষেত্রে তার কথাগুলো যদি শোনার প্রসঙ্গ উঠে, এটা কি ডক্টর ইউনূসের জন্য রাজনৈতিক ভাবে কোনো ক্ষতির কারণ হতে পারতো? প্রথমত, টিউলিপ সিদ্দিকী তার জায়গাটা ক্লিয়ার করে ফেলেছে। তিনি তার দেশের, তার যে নির্বাচক মণ্ডলী, তার যে ভোটার, ব্রিটেনের পলিটিশিয়ান যারা, নিশ্চয়ই তাদের কাছ থেকে কতগুলো প্রশ্ন পান যে বাংলাদেশে তাকে নিয়ে যে তৎপরতাগুলো চলছে। এই চিঠির ভেতর থেকে সরকার প্রধান তাকে দেখা করার সুযোগ দিক বা না দিক, তার জন্য একটা নতুন ওয়ে ওপেন হল। তিনি তার দেশের জনগণকে, মিডিয়াকে বলতে পারবেন যে স্বচ্ছতার কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশের সরকার আমাকে সেই সুযোগটি দেয়নি। এবং তার পক্ষে আন্তর্জাতিক পরিসরে এই বক্তব্যটা এস্টাবলিশ করা সহজ হলো যে বাংলাদেশের সরকার বিরাগের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশের সরকার তো নিজে নিজে চলে না। আপনি জানেন, কেউ ইউটিউবে ভিডিও আপলোড করে, কেউ রাস্তায় মব সৃষ্টি করে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং করে আসছে। এই যে মহলগুলো আছে, তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই যে বক্তব্য আনা হয়েছে, তারপরে ডক্টর ইউনূস সরকারের সাধ্য নেই অথবা এই কাজটি তিনি করতে পারবেন না, তাদের মতামতকে উপেক্ষা করে তিনি এই ধরনের একটা বিষয়ে একটা আলোচনার দ্বার উন্মুক্ত করা। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে টিউলিপ সিদ্দিকীকে আপনি কোন হিসাবে ট্রিট করছেন। সম্ভবত আমরা ভুল করছি, আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয়, কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিকীকে সামনে রাখছেন, তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং একজন পার্লামেন্ট সদস্য। ইন্টারন্যাশনালি তার ভয়েসের অনেক দাম আছে, অনেক গুরুত্ব আছে। আর তার সরকার, ব্রিটেন সরকার, টিউলিপ সিদ্দিকীর পাশে আছে, গত দুদিনের ঘটনাগুলো সেটি কিন্তু প্রমাণ করে দেয়। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে এখানে, কিন্তু আপনি যে কথাটা বললেন যে ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকীর সঙ্গে আছে, এটা গত দুদিনের ঘটনায় প্রমাণ করে দেয়। দুদিনের আপনি ঠিক কোন ঘটনাগুলোর কথা বলছেন? প্রথমত, এই যে সফরটা হচ্ছে, এই সফরটা এখন পর্যন্ত যা অর্জন তার থেকে বিসর্জনটা বেশি। এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে। আমি ওইটা পরে আসছি। তার আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি, এয়ারবাসের প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। আমি জানি না এয়ারবাস এই জায়গাটায় বাংলাদেশের সাথে নতুন বাণিজ্যের কোনো উইন্ডো ওপেন করার মতলব থেকে এটি করেছেন, কারণ এখানে আন্তর্জাতিক বাণিজ্যর একটা সম্পর্ক থাকে। সেকেন্ড, গতকালকে কয়েকজন এমপি তার সঙ্গে দেখা করেছেন এবং কমনওয়েলথের মহাসচিব দেখা করেছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার যে কথাটা ছিল, গতকালকে প্রেস উইং এর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তারা বলেছেন একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা তারা বাজারে নিয়ে এসেছেন। আমি খুব অবাক হয়ে যাই যে এই ধরনের, এই যুগে এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা তথ্য কিভাবে একটা দেশের সরকার প্রধানের প্রেস উইং দিতে পারে। এটি পৃথিবীর অন্য কোনো জায়গায় হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনত সরকার। আমাদের এখানে কি হবে আমি জানি না। গতকালকে প্রেস উইং এর পক্ষ থেকে সেখানে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের এখনো চূড়ান্ত হয়নি,
কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি কানাডা সফর করছেন। পরক্ষণেই জানা গেল তিনি ব্রিটেনেই আছেন এবং বাংলাদেশ সরকারের প্রেস উইং যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যা। এবং আমার ধারণা যে সম্ভবত ডক্টর ইউনূসকে আমরা যে জায়গাটায় দেখতে চাই সেই জায়গার সাথে গতকালকের ব্রিটেন সরকারের যে আচরণের যে জায়গাটা সেটি মিলছে না, অথবা এখানকার মিডিয়া তার প্রেস উইং যে ধরনের বক্তব্য প্রচার করেছে তার সাথে বাস্তবতার অনেক ফারাক আছে, যেটা এই সময়কালে ডক্টর ইউনূসের ইমেজের জন্য সাংঘর্ষিক। সেই কারণে তারা হয়তো ধারণা করেছেন যে তারা যে তথ্যটি দিবেন এটি আমাদের এখানের মিডিয়াগুলো যেমন অনেক সত্যকে আড়াল করে যায়, একইভাবে প্রেস উইং এর যে বক্তব্যটি সেই বক্তব্যটি দর্শক শ্রোতারাও ভয়ে অথবা অন্য কোনো কারণে এটিকে আড়াল করে, কিন্তু দেখা গেল এটি সত্য ছিল না। তো এটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যর্থতা সরকারের। বুঝতে পেরেছি। তা আমরা এখন বরং আপনার ওটা ওখানে যে কি হয়েছে, কি পাচ্ছি, কি প্রাপ্তি অপ্রাপ্তি, এগুলো নিয়ে মোটামুটি আপনি একটা ধারণা দিয়েছেন এবং আমাদের দর্শকরা হয়তো এখান থেকে কিছু ইঙ্গিত পেয়ে গেছেন এর মধ্যে। আমি এখন সর্বশেষ যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই, যেটা নাকি আমাদের জন্য, আমাদের দেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার বৈঠক। আমরা যতটুকু জেনেছি এই বৈঠকটা ডক্টর ইউনূসের আগ্রহী হচ্ছে এবং উনি চেয়েছেন বৈঠকটা হোক। তো এখন বিএনপি এবং সরকার তো মুখোমুখি অবস্থানে আছে। মুখোমুখি অবস্থান কি নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে। তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, বিএনপিও তাই বলছে। উনি নির্বাচনের ডেট দিয়ে দিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে। এখন কি এই নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হবে? যদি নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হয় তাহলে তো ডক্টর ইউনূসের উচিত ছিল না কি যে ওনার নির্বাচনের ডেটটা ঘোষণা করার আগেই তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করা। তাহলে তো উনি একটা মিলেমিশে একটা ডেট দিতে পারতেন। তো এই যাও এই বিষয়টা নিয়ে কি হবে? এর মধ্যে আবার শুনলাম যে খালেদা জিয়ারও নাকি কিছু কথাবার্তা আছে। উনি নাকি ওনার স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন যে তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান করা হয়। তো এই সব মিলিয়ে আপনি কি ভাবছেন, কি কি হতে পারে এই মিটিং এ? ধন্যবাদ। আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে গুমোট অবস্থাটা আছে এটা আলোচনার ভেতর থেকে সমাধান, এবং সেই আলোচনাটার উদ্যোগটা সরকারের পক্ষ থেকেও নিতে হবে, রাজনৈতিক দলের পক্ষ থেকেও নিতে হবে। একটা কথা আছে যে সময় সবার সমান নাহি যায়। ঠিক গত মাসে বিএনপির সিনিয়র নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য 4 দিন ঘুরেও সময় পেলেন না। সেই সময়টা দেওয়া হলো এনসিপির 2 নেতাকে। সেই ডক্টর ইউনূসের আজকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে চান। আবার ধারণা তিনি পরিস্থিতিটাকে অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এখানে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে। তার মনের মধ্যে বা তার সরকার যদি এটি অনুধাবন করেন এটি খুবই ইতিবাচক। দ্বিতীয়ত বলা হয়েছিল যে এটি একটা সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি, কিন্তু আপনি দেখেছেন যে বৈঠকটি হবে 1 to 1, অর্থাৎ কেবল 2 জন থাকবেন। সেকেন্ড হচ্ছে এর আগে কখনো বিএনপি স্থায়ী কমিটির সভা ডেকে তার চেয়ারপারসনকে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে এই ধরনের কর্তৃত্ব কখনো দেয়নি, এটি প্রথম আমি দেখি। এর অর্থ হচ্ছে যে এই বৈঠকটা কেবল সৌজন্য সাক্ষাৎ না, রাজনীতির অনেক বিষয়ে হয়তো এই সময়কালে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে আমরা রাজনীতিতে স্বচ্ছতা চাই, যে পর্দার অন্তরালে যাতে কখনো কোনো ঘটনা বা ইকুয়েশন গুলো তৈরি করা না হয়, এটা আমাদের প্রথম প্রত্যাশা। এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার চায়। এই গণতান্ত্রিক সরকারটা আসলে বিএনপির চায় বলে এমনটা না, জামাত চায় বলে এমনটা না, বামপন্থীরা চায় বলে এমনটা না। বাংলাদেশের একটা স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকার আমাদের এখানে প্রয়োজন। সেটি আপনি আইন শৃঙ্খলার জায়গা থেকে বলেন, অর্থনৈতিক জায়গায় বলেন, সামাজিক স্থিতিশীলতার জায়গা বলেন। আমাদের একটা সংস্কার বিচারের একটা প্রক্রিয়া শেষ করতে হবে এবং নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময় তার পরস্পর বিরোধী অবস্থান, কখনো কখনো একটা দিকে
ঝুঁকে পড়া, এর ভেতর থেকে যে সংশয় এবং সন্দেহগুলো সরকার তৈরি করেছে, এই সংশয়গুলো দূর করা দরকার। আমরা চাই বিএনপি জনগণের স্বার্থে এতদিন যে দৃঢ়তা দেখিয়েছে, বিএনপি সেই জায়গায় সেই দৃঢ়তা দেখাবে। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের রাজনীতিতে এমন কতগুলো ঘটনা আগে ঘটেছে যেগুলোর রক্তক্ষরণ আমাদেরকে অনেক দিন বহন করতে হয়েছে। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক শাসনে ফিরে আসার জন্য আমি আশা করি যে এখান থেকে তারা একটা ঐক্যমত্যের একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং বিএনপি সরকারের বেশ কতগুলো কৌশল নিয়ে নানা সময় যে প্রশ্ন তুলেছে, নিশ্চয়ই বিএনপি সেই বিষয়ে সতর্ক থাকবে যে বিএনপির কাঁধে বন্দুক রেখে সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে কিনা, সরকার এখানে নতুন কোনো পলিটিক্যাল ফোর্সকে ডেভেলপ করার জন্য সময় ক্ষেপণ করছে কিনা। নিশ্চয়ই বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমরা একটা গণতান্ত্রিক শাসন চাই এবং আমাদের এখানে নানা সময় যে ধরনের প্রোপাগান্ডা, ভুল তথ্য উপস্থাপন, কুতথ্য এবং কখনো কখনো তিলকে তাল করার যে প্রবণতা বিশেষ করে সরকার এবং সরকারের প্রেস উইং এর আছে, এই সফরের ভেতর থেকে তারা সেই জায়গাটায় অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ভবিষ্যতে কেউকে বড় করার জন্য তারা এমন কোনো কাজ করবেন না যেটা তাকে আরো ছোট করে। কারণ আমি মনে করি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে পজিশনটা, যে বক্তব্য দিয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ বাড়ায়নি, বরং তাকে আরো ছোট করেছে, তাকে প্রশ্নের মুখে ফেলেছে। নিশ্চয়ই ডক্টর ইউনূস এটি অনুধাবন করে সেই অনুযায়ী এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। জি, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর ইউনূসের ব্রিটেন সফর উপলক্ষে যে সমস্ত আলাপ আলোচনা আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তার সফরটা আসলে ব্যর্থ হয়েছে কিনা। যাদের আলোচনা শুনিয়েছি তারা একটু আওয়ামী লীগ পন্থী বা সেকুলার পন্থী, তারা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং অপমানিত হয়েছেন এটাও তারা বলার চেষ্টা করছে। কিন্তু বাস্তবিক পক্ষে অপমানিত কারা করেছে? আওয়ামী লীগ করেছে, যারা বাংলাদেশে নিষিদ্ধ, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ডক্টর ইউনূসের বা সরকারের বিরুদ্ধে তারা সরকারের পতন করার চেষ্টা করছে। চিন্তা করতে পারতেছেন তারা কত নাম্বার ছাগল। যাই হোক, প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন। এই আলোচনা শুনে আপনাদের বক্তব্য কি এবং আপনি কি মনে করছেন ডক্টর ইউনূসের এই সফরটা কি আসলে ব্যর্থ হয়েছে, অপমানজনক হয়েছে, নাকি দেশের জন্য লাভজনক হয়েছে? মন্তব্য করবেন।